আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা নয় বিশ্বাস করি নিঃসন্দেহে আপনি ভালো আছেন এবং ভালোর দরে আছেন। তো কেমন আছেন ভৌতিকতার সকল লিসনার্স গণ এবং বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সবার কি মনে আছে, আগের ঘটনায় বলেছিলাম নতুন ঘটনা আসবে, আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা। আর হ্যাঁ, আমি তার পুরো ঘটনাটা আবারও শুনে নিয়েছি। হ্যাঁ, আজকে যে কালীর ভয়াবহ ঘটনা নিয়ে আসলাম, সবাই কি আমাকে ভুলে গেছেন? তাহলে আমার পরিচয়টা দিয়ে নিই সবাইকে। আমি আমিরুল, ভৌতিকতার একজন বাংলা ভক্ত বলছি। মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন থেকে বলছি। অনেক বেশি কথা বলে ফেললাম, তার জন্য ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাই ঘটনায়। আর সম্পূর্ণ ঘটনাটা তুলে ধরছি বন্ধু মুরাদের ভাষায়। বলছেন মুরাদ, সময়টা সকাল, আজকে থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। তখন আমি অনেকটাই ছোট্ট ছিলাম, তখন আমি ক্লাস 7-এ পড়তাম আর কি। 8-এ ওঠার আগে আমার বয়স ছিল 15 বছর। আর আমিরুল, তুই তো জানিসই আমার আগে কতটা মাছ ধরার নেশা ছিল, আর কত রাতে আর মাছ ধরতে যেতাম। আর ভাবছিস এত কি কোনো কথা বলছি, তাই না? আসলে আজকে যে ঘটনা বলবো তার শুরুটাই একটা মাছ মারার কারণ বা নেশার থেকে হয়েছিল। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, এখন মন দিয়ে শোন ঘটনাটা, তাহলে বুঝতে পারবি কতটা ভয়ের মধ্যে ছিল সেই মুহূর্তগুলো। আমি ছোটবেলা থেকে নানি বাড়িতে বেশি থাকি, কারণ মামা 3জনই সবাই ঢাকাতে থাকে, আর নানা ও নানি বাড়িতে একাই থাকে। তাই তাদের সাথে আর তাদের এলাকাটা চর এলাকার মতোই। আর সেই হিসাব করে রোজ সেখানে মাছ মারতে যেতাম। পাশে ছিল আবার ধলেশ্বর নদীর একটা ছোট্ট অঙ্ক। তো এভাবেই দিনকাল চলছিল, রোজ স্কুল আর বিকেলে খেলাধুলা। আর আব্বা একদিন বিকেলে নানার কাছে ফোন দিয়ে বলল, আব্বা তাহলে মোনাদের আজকে বাড়িতে পাঠিয়ে দিই, আবারও কালকে পরশুদিন দেখা করতে যাবো নে। নানা তখন বলল, বাবা ফারুকের কি হয়েছে, হঠাৎ করে যাইতে বলতেছো? তখন আব্বা বলল, আব্বা তেমন কিছু না, আসলে ওই যে আমাদের বাড়ির উপরের একটা বিল আছে না, আজকে রাতে আমি মুরাদকে নিয়ে সেখানে যাবো আর কি মাছ মারতে। তখন নানা বলল, তুমি কি বলতেছো, এই রাতে তুমি আমার নাতিকে মাছ মারতে যাবা? ফারুক বাবা, না না না, এইটা তুমি কিছু করো না, আমি মানতে পারলাম না ব্যাপারটা। তখন আব্বা বলল, আরে আব্বা মাছ মারতে যাবো বলছিলাম, আমি মাছ মারতে যাবো, শুধু মাছগুলো রাখবে ওর কাছে, ও তো মাছ মারবে না। আর আব্বা ও মাছের ব্যাগটা হাতে রাখবে, আর বাকি কাজটা আমি করবো, চিন্তার কিছু নেই। নানা তখন বলল, ফারুক আমি জানি মাছ তুমি মারবে, কিন্তু তুমি ভুলে গেছো মোরা ছোট্ট, আর জায়গাটা কিন্তু ভালো না, বুঝতে পারছো? তুমি এর বেশি ভেতরে যাও না ফারুক, ভেতরে যাও না। আব্বা তখন বলল, ঠিক আছে আব্বা, আমি সব জানি, চিন্তা করবেন না, আমাকে আসতে দেন একটু, তাহলেই হবে। তখন নানা অনেকটা বাধ্য হয়ে বলল, বাবা ফারুক শোনা না তো, শুনে রাখো, তুমি যদি কোনো কারণে নাতির কোনো ধরনের সমস্যার ক্ষতি হয় না, তাহলে তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। নানা বাবাকে এই কথা বলে কাটিয়ে দিল। আমিরুল, কি ভাবছিস আমার নানা আব্বার সাথে এমন কেন করলো, তাই না? আসলে নানা আমাকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে সে এমন করছিল। তো যাই হোক, ঘটনায় চলে যায়। নানা ফোন রেখে আমার কাছে চলে আসলো আর বলল, না না ভাই মোরাদ, তোমার বাবা তো শুনলো না আমার কথা, তুমি নানা যাই করো পানিতে কিন্তু নামবা না, আর সব সময় তোমার বাবার পাশে থাকবে, কেমন? আর শোনো, মাছ তুমি হাত দিয়ে সাথে সাথে হাত ধুয়ে নিয়ে, বুঝতে পেরেছো? তখন আমি নানাকে বললাম, নানা আমার তো মাছ মারতে অনেক ভালো লাগে, আর তুমি পানিতে নামতে মানা করছো কেন? হ্যাঁ। নানা তখন বলল, না না ভাই, তুমি এখনো ছোট, তুমি এসব বুঝবা না, বুঝতে পারছো? তাই কথাগুলো বললাম, আগে আরো বড় হও, পরে সবকিছু খুলে বলবো তোমারে, না হলে তুমি ভয় পেয়ে যাবা। যাও, এখন চিন্তা করো না, ঠিক আছে? তখন আমি বললাম, আরে না না, চিন্তা করো না তুমি, আমি তো তোমারই নাতি, কেউ কিছু করতে পারবে না। নানা তখন নানা বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, না না ভাই, তুমি তো এখনো তাদের সামনে, তাদের পাল্লায় পড়ো না, এটা বুঝতে পারতেছো না, যদি পড়ো না শেষ করে ফেলবে তোমারে। তখন নানার কথা কিছুই বুঝতে পারিনি। নানা তুই কার কথা বললে, কার পাল্লায় পড়বে, বুঝলাম না তো। হ্যাঁ, আমি বুঝি নাই। আমি বললাম, নানা আমি তো কিছু বুঝলাম না, তুমি আমাকে বলো না। তখন নানা বলল,
মুরাদ, ওই সব কথা তোমার না জানাই ভালো। এখন সারো সব, ঠিক আছে? তুমি যাওয়ার জন্য তৈরি হও। তখন আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে যাই। আমি অনেক খুশি লাগছিল, কারণ অনেক দিন পরে আব্বার সাথে যাব। আমি মনে মনে এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে যাই। আর ঠিক সময় মতো আমি আমারও রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে বিলের পাড়ে চলে যাই। আর তোকে তো বলতেই ভুলে গেছি, মনে নেই আমিরুল, ওই সময়টা ছিল হালকা বর্ষা, তাই সেই মোতাবেক প্রস্তুতি নিয়ে আমরা সরঞ্জামগুলো ছিল এক ঝাঁকি জাল আর একটা লাইট আর মাছ রাখার জন্য ব্যাগ, এগুলো নিয়ে চলে যায় আমি আর আব্বা। আর বলে রাখা ভালো, সেই দিনটা ছিল হালকা বৃষ্টি, তাই তেমন কোনো লোকজন ছিল না বিলের পারে। আর আব্বাকে দেখে তখন অনেক খুশি লাগছিল, কারণ আজকেও কেউ নেই, অনেক মাছ পাবে আজকে। আর লাইট মেরে দেখি একটা বড় সাইজের রুই মাছ, আর তার সাথে ছানাপোনা আর কি, আর বড় ঝাঁক বলা যায়। তখন আব্বাকে বললাম, আব্বা ওইখানে জালটা মারো, ওইখানে বড় একটা রুই মাছ আছে। তখন আব্বা বলল, বাবা মুরাদ, ওই বড় মাছগুলোকে জাল দিয়ে সহজে কিন্তু আটকানো যায় না। তখন আমি বললাম, আব্বা তাহলে কি আটকানো যাবে না, বলো না? তখন আব্বা বলল, বাবা ওইরকম বড় মাছ মারতে গিয়া কিন্তু অনেক টাকা দেওয়া লাগে, বুঝতে পারছো? সুসালো আর ধারণা কাল থাকে। তুমি যদি ওই মাছটা হাত দিয়ে ছুটতে যাও না, তাহলে মাছের শরীরে লাগতে পারে, বুঝতে পারছো? তাহলে কিন্তু মাছটা আরো পালাতে পারবে না। তখন আমি বললাম, আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি বানাও না কেন বাবা ওটা? তখন আব্বা বলল, বাবা ওইটা চালাইতে সময় পরে না, আর হাতের নিশানা কিন্তু একদম ঠিক রাখতে হয়, নইলে কিন্তু কপালে মাছ জোটে না। তখন আমি মনে মনে ভাবছিলাম আমি চালানো শিখবো ভালো করে, আর নানা বাড়ির ওইদিকে যে বিল আছে না, ওইটা মাছ পারবো, কারণ ওইখানে অনেক মাছ আছে। আমি মনে মনে এসব ভাবছিলাম। তখন আব্বা বলল, মেরাজ কি ভাবতেছো বাবা? তখন আমি হকচকিয়ে বললাম, না বাবা কিছু না, ওই যে দেখো না রুই মাছের ঝাঁক। তখন আব্বা দেরি না করে সেই ঝাঁকের উপরে রীতিমতো জালটা টেনে ধরলো, আর অনেকগুলো মাছ পেল। এইভাবে সেই রাতটা আমরা অনেকগুলো মাছ পাই। আর তার পরের দিন বিকেলে আমরা চলে যাই নানা বাড়িতে। আর নানা বাড়িতে গিয়ে আগে ভাবতে থাকি, কি রে টেটা বানানো যায়। তখন নানাকে গিয়ে বললাম, নানা টেটা বানাতে কি কি লাগবে? তখন নানা বলল, কেন নানা ভাই হঠাৎ করে ট্যাটার কথা বলতেছো যে? তখন আমি বলি, না না আসলে অনেকগুলো লোকজনের মুখে শুনেছিলাম তাই বললাম আর কি। তখন নানা ভাই বলল, না ভাই মোরাদ দেখবা টেটা? তাহলে একটা কাজ করো, ওই যে রান্নাঘরের পাশে গিয়ে দেখো একটা চিকন বাঁশের মাথায় দেখবা লোহা দিয়ে সুসালো একটা কাল বানানো হয়েছে, তুমি ওইটা নিয়ে আসো। তখন আমি আর দেরি না করে তাড়াতাড়ি সেই টেটাটা নিয়ে আসি, আর নানার হাতে দিতেই বলল, না ভাই মুরাদ, এটার নাম হলো ট্যাটা, আর এটা দিয়ে মাছ শিকার করা হয়, দেখো ভালো করে দেখে নাও। তখন আমি ট্যাটাটা হাতে নিয়ে ভালো করে দেখি। তখন আমি নানাকে বললাম, নানা এইটাতে কিভাবে মাছ শিকার করে দেখাও না। তখন নানা বলল, না ভাই মুরাদ, চলো আমাদের ছোট্ট পুকুরে মাছ শিকার করে আসি। তখন আমি খুব খুশি মনে হাসতে হাসতে চলে যাই নানার সাথে, কারণ আমি টাটাতে মাছ শিকার করা দেখতে পারবো আর শিখতেও পারবো। আর আমি আর নানা পুকুর পাড়ে গিয়ে দেখি বড় একটা শোল মাছ তখনও আছে। তখন নানা বলল, না ভাই মুরাদ, দেখো কিভাবে মাছ শিকার করি। তখন আমি দেখি নানা টেটার এক মাথায় রশি ছিল, সেটা তার হাতে পিছিয়ে রাখলো, আর টেটার নিচের অংশটা ধরলো, ধারালো কালো ছিল এবং সেখানে সামনে আনলো, আর মাছটার দিকে তাকিয়ে তার শক্তি দিয়ে ছুঁড়ে মারে টেটার, আর সত্যি গিয়ে সেই মাছটার শরীরে চেটা লাগলো। তখন নানা বলল, দেখছো নানা ভাই কিভাবে মাছ শিকার করতে হয়। তখন মাছটা নানা ছাড়ানোর সাথে সাথে নানি ডাক দেয়। তখন নানা মাছটা নিয়ে চলে যায়, আর আমার কাছে টেটা থাকে। তখন আমি টেটা দিয়ে চেষ্টা করতে থাকি, প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পরেও আমিও মাছ শিকার করে ফেলি। তখন আমি খুশিতে একদম আত্মহারা হয়ে যায়, আর ওই দিন আর কিছুই করি না। পরের দিন চলে যায় বিকেলে খেলাধুলা করতে, আর সেখানে মোরসালিন আর রাকিবকে বলি, রাকিব আর মোরসালিন আজকে রাতে কিন্তু মাছ শিকার করে যাবি, ঠিক আছে, টাটা দিয়ে। তখন রাকিব বলল, রাতে যাবি কেন, দিনে গেলে তো হয়। হ্যাঁ। তখন মোরসালিন বলল, আরে শালা বলো, দিনের বেলা কি মাছ ধরা পাওয়া যায় নাকি? হ্যাঁ, রাতের বেলা লাইট দিয়ে বেশি করে মাছ পাবি। তখন আমি বললাম, হ্যাঁ তুই ঠিক বলেছিস, রাতে বেশি মাছ পাওয়া যায়। আর আমি একদিন বাবার সাথে গিয়েছিলাম, রাতে মাছ শিকার করতে গিয়ে রাতেই হবে। তখন রাকিব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে রাতেই যাবো না, ঠিক আছে। তখন মোরসালিন বলল, কিন্তু মাছ শিকার করতে যাবিটা কোথায়? তখন আমি বললাম, হ্যাঁ ঠিক করেছি, ওই যে খেলার মাঠ আছে না, ওখানে বিলটা আছে না, ওখানে যাবো না। তখন মোরসালিন বলল, কি বলিস, ওইখানে যাবি? কিন্তু ওখানে থেকে মাছ মারতে যায় না। তখন রাকিব বলল, হ্যাঁ
মোরাদ, আমি তো শুনেছি ওই জায়গাটা নাকি খারাপ, ওখানে কেউ মাছ মারতে আসে না, আর শুনেছি পেতনিও নাকি থাকে ওখানে, ওখানে গেলে নাকি কেউ ফিরে আসে না। তখন আমি বললাম, শালা তোরা বলদ, বিল থাকলে মাছ থাকবে, আর কেউ যায় না কারণ ওই পাশে নদী আছে। তখন মোরসালিন বলল, হ্যাঁ মুরাদ, তুই ঠিকই বলেছিস, কিন্তু যদি সামনে পেতনি আসে তখন কি করবো জানিস? সামনে পেতনি আসলে রাকিব মোটারে দেখায় দেবো, বলবো এটার সাথে করে নিয়ে যাও। তখন আমি মোরসালিনের কথা শুনে হাসতে হাসতে বললাম, আরে তুই ঠিক বলেছিস, এই শালা তো এমনিতেই জিএফ নাই, ওর সাথে না হয় প্রেম করাই দিলাম আর কি। রাকিব, কি বলিস, কেমন হবে তাহলে? তখন রাকিব বলে উঠলো, সারা মজা করো তাই না? হ্যাঁ, আমার মোটা বোনা জানানোর কিছু নাই, তোমরা তো রোগা, তাই জলে আমরা দেখা বুঝে আমিও কিন্তু সাইনে প্রেম করতে পারি, কিন্তু করি না। তখন মোরসালিন বলল, এই মুরাদ মোটুর সাথে ভালোভাবে কথা বলিস, কিন্তু চাইলেও প্রেম করতে পারেও, বুঝতে পেরেছিস? রে মোরসালিন, ভালোই তো দেখতেছি। আচ্ছা যাই, এখন সবাই বাড়িতে চল, রাতের বেলা টাটা লাইট নিয়ে চলে আসিস মাঠে, ঠিক আছে? ঠিক রাত 10টার দিকে আসবি। আর শোন, কেউ বাসায় বলিস না, কারণ বাসায় জানলে কিন্তু আসতে দেবে না। আমার কথা শুনে সবাই যেন হায় সুযোগ মাথা নেড়ে চলে যায়, আর রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে আসে ঠিক সময় মতো, আর আমরাও সে বিলের পাড়ে চলে যাই। তখন রাকিব বলল, মোরাদ, আজকে একটু আবহাওয়াটা কেমন ঠান্ডা লাগছে তাই না? নীরব নীরব লাগছে। রাকিব এই কথা শুনে মোরসালিন হাসতে লাগলো, একদম বিভৎস এক হাসি দিল। মোরসালিন বলল, পেতনিও তোর দেখে ভয় পাইছে মনে হইতেছে। তখন আমি বললাম, মোরসালিন, সবসময় সত্যি কথা বলিস না রে, তাহলে কিন্তু চাকরি থাকবে না। তখন রাকিব বলল, সারা তোদের সাথে কথা বলাই একেবারে হারাম হয়ে গেছে। তখন আমি বললাম, আচ্ছা সরি ভাই, আর বলবো না, মাছ শিকার করি এখন, কেমন? তখন সবাই হাসাহাসি বন্ধ করে সামনের দিকে এগিয়ে যায়, যার যার মতো করে মাছ শিকার করতে থাকে। এবার মাছ শিকার করতে করতে প্রায় রাত 12টার বেশি বেজে যায়, আর আমরা সবাই ভালো করে মাছ পাই। তখন সবাই বলি বাড়ি চলে যায়। তখন সবাই রাজি হলো, কারণ বেশ ভালো পরিমাণে মাছ শিকার করেছিলাম। প্রিয় লিসনার্সগণ, সবাই ভাবছেন এতক্ষণ গল্প বললাম, ঘটনার ভিতরে ভয়ের কোনো কিছুই নেই, তাই না? আসলে ঘটনাটা কেমন শুরু হলো এবার বুঝতে পারবেন ভয় কি জিনিস। সরি জেফরি ভাই এবং লিসনার্সগণ, ঘটনার মধ্যে অনেক কথা বলে ফেললাম, চলুন এবার ঘটনায় চলে যাই। তখন আমরা সবাই বাড়ি ফিরে যাওয়ার জন্য পানের দিকে আসতে চাই। তখন আমার কাছে কেমন যেন মনে হলো পায়ের নিচ থেকে কি যেন একটা পড়ছে, কিন্তু আমি তেমন একটা পাত্তা দিই না। পা না পচা হবে হয়তো বা কিছু একটা জিনিস হয়তো চুলের মতো ছিল, তাই আর দেরি না করে ভেবে উঠতে থাকি। কিন্তু হঠাৎ কেমন জানি হতে লাগলো, যেন আমার পেছনে কেউ একজন আসছে। তখন আমি পেছন ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, আর দেরি না করে সামনের দিকে এগোতে থাকি। আর যখনই আমার সামনে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল কেমন যেন একটা জায়গাটা নীরব হয়ে যাচ্ছে, আর হঠাৎ করে ঠান্ডা দমকা হাওয়া যেন বইতে শুরু করলো। সেটা কেমন যেন কাঁটা দিয়ে উঠলো, এবং মাছের ব্যাগটা হালকা হালকা হতে লাগলো। আমার শরীরে কেমন যেন একটা ভার ভার অনুভূতি হতে লাগলো। আমার কাছে তখন মনে হলো আমার কাঁধে মনে হয় অনেক বেশি ওজনের কিছু একটা আছে, আর এইভাবে চলতে চলতে আমি হাঁপিয়ে যাই। যতই এগোচ্ছি ততই বেশি ভার হতে থাকলো আমার শরীরটা। তখন জানি না হঠাৎ করে আমার কি একটা হয়ে গেল। আমি আমার চোখ বন্ধ করে শুধু অন্ধকার দেখছিলাম। তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপরে আর কি হয়েছে আমার মনে নেই। আমার যখন হুঁশ ফিরে আসে, তখন নানা আমার কাছে আসলেন আর আমাকে জড়িয়ে ধরে বললেন, নানা ভাই, দুদিন কইছিলি আমার না জানা। আমি তখন নানার কথা শুনে হতভম্ব হয়ে বললাম, কি বলো নানা ভাই, আমি তো কালকে রাতে মাছ মারতে গেছিলাম আর শরীরটা খারাপ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, আর তুমি বলছো 2 দিন আগে আমি বাড়ি ফিরে নি, মানে বুঝলাম না। তখন নানা ভাই বললো, তাহলে শোন নানা ভাই, তুই হয়তো বা জানিস না, তোরা 3 জন বিলের পাড়ে মাছ মারতে গিয়েছিলি না, ওইখানে খারাপ অপশক্তি বাস করে, আর তোকে রাকিব আর মোরসালিন খুঁজতে থাকে। আর তোর কাছে যাওয়ার পরেই তুই তাদের সাথে দেখা করেছিলিস, আর তারা আমায় রাতে এসে বলল, কিন্তু আমাকে কি তোরা সারা বিল খুঁজে পায়নি, আর কালকে রাতে হঠাৎ করে তুমি নাকি বাড়িতে ঘুমিয়েছিলি। আমি নানার মুখে কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেলাম, কিছুই যেন বুঝতে পারলাম না। কি যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কি বলছে সব। তখন আমি নানাকে বললাম, নানা, তুমি বললে আমি রাকিব আর মোরসালিনের সাথে নাকি জানি কি জানি করেছি, কিন্তু কি করেছি নানা বলো না। তখন নানা বলল, তাহলে শোনো নানা ভাই, তুমি হয়তো বা জানিস না, তোরা যে 3 জন যে বিলের পানিতে মাছ ধরতে গেছিলি না, ওইখানে খারাপ অপশক্তি বাস করে, আর তোরে মোরসালিন খুঁজতে খুঁজতে তোর কাছে যাওয়ার পর নাকি রাতে এসেছে, কিন্তু আমি গিয়ে
পুরো বিল খুঁজে পায় না। কালকে রাতে হঠাৎ করে তুই ঘুমিয়ে পড়লি। আমি নানুর মুখে সব কথা বুঝতে পারছিলাম না। নানা তখন বলল, আমি রাতে ঘুমিয়েছিলাম আর মোরসালিন এবং রাকিব এসে ডাকতে থাকে। তখন আমি হাঁক চুকে উঠি, আর তখন তারা কান্না করতে থাকে। তাদের কান্না দেখে আমি বললাম, কি হয়েছে, কান্না করছো কেন আমায় বলো। তখন মোরসালিন বলল, নানা নানা মোরাদ। আমি বললাম, হ্যাঁ মুরাদ তো ঘরে ঘুমাচ্ছে, কি হয়েছে মুরাদের? তখন মোরসালিন আবারও বলল, মুরাদ তো ঘরে নেই, দেখুন না আজকে আমি মুরাদ আর রেস্টুরেন্ট 3 জন মিলে রীতিমতো মাছ শিকার করতে যাই। আমাদের মাঠের পাশে বিল, আর আমরা 3 জন যার যার মতো করে টাটা দিয়ে ভালোই মাছ পাই। যখন রাত 12টার বেশি বাজে তখন সবাই পাড়ের দিকে হাঁটে, আর হাঁটতে হাঁটতে আমি আর রাকিব চলে আসি, কিন্তু মুরাদ আর আসছে না দেখে ওকে ডাকতে থাকি, কিন্তু ওর কোনো শব্দ পাই না। তাই আমি রাকিব ওকে খুঁজতে থাকি, আবারও চলে যায়। আর বিলের সাথে কাছে আসছে না, আমরা কাছে গিয়ে বড়ই গাছে সে মুরাদকে পাই। আমরা দেখি মুরাদ বড়ই গাছের দিকে তাকিয়ে আছে, ওর পেছনে ডাকি কিন্তু কোনো উত্তর এলো না। তখন আমার আর রাকিব রাগ হয়ে যায় এবং ওর দিকে বারবার রীতিমতো টর্চ মারে, কিন্তু ও কিছুই বলো না। তখন রাকিব রাগ করে গাড়ি দিয়ে মুরাদের উপরে ঢিল ছুঁড়ে মারে, আর সাথে সাথে মুরাদ আমাদের দিকে ঘুরে তাকায়। আমরা দেখি কেমন জানি করে ওদের আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন জানি লাগছিল, টর্চ মারতে দেখি ওর চোখগুলো রীতিমতো কালো কুচকুচো হয়ে গেছে, ওর চোখে কোনো বনে নেই, আর কাঁচা মাংস যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং মাছও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর হঠাৎ করে কি যেন করলো, নাচতে নাচতে এদিক থেকে ওদিকে দৌড় মারলো। তখন এরকম দৃশ্য দেখে আমি আর রাকিব ওখানেই দাঁড়িয়ে থাকতে পারি না। আমরা এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে আমাদের টাটা এবং মাছ সেখানে আনিনি আমরা। তখন মোরসালিনের মুখে কথাগুলো শুনে বুঝতে পারি তোকে পেতনি বা ভূতে ধরেছে, বুঝতে পেরেছিস? তখন আমরা দেরি না করে একটা দৌড় লাগালাম, গিয়ে সারা বিল খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। কই ছিলি 2 দিন ধরে? না ভাই একটু বলো না, আমি তো বুঝতে পারলাম না। আমি নানা ভাইয়ের মুখে এইসব কথা শুনে রীতিমতো ভয় কথা বলার শক্তি পায় না, আর এত চাপ নিতে না পেরে আবারও অজ্ঞান হয়ে যায়। আর যখন হুঁশ ফিরে আসে তখন নিজেকে খুঁজে পাই অচেনা এক বাসার ভেতরে, আর পাশে আব্বা এবং নানা বসে আছে এমনটাই দেখতে পাই। তখন নানা ভাই বলল, কবিরাজ মশাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের সাহায্য করবার জন্য। তখন নানা কিছুটা হাতিয়া দিতে গেলে কবিরাজ বলল গরিবদের দিয়ে দিতে, আর পরে আমরাও চলে আসি। কিন্তু আমি কিছুই বুঝলাম না কই ছিলাম, আমরা কেন গিয়েছিলাম, আর কেনই বা হাতিয়া দিতে চাইলো। পরে নানাকে বললাম, নানা কে ছিলেন উনি, কেন এসেছিলেন ওইখানে, তো আর টাকা কেন দিতে চাইলো? নানা তখন বলল, নানা ভাই তুই যে অজ্ঞান হয়ে গেছিলি না, এরপরে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। তুই অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি তোর মুখে প্রচন্ড পানি দিই, কাজ হচ্ছিল না তখন আমি দোয়া পরে পানি ছিটিয়ে মারি, রীতিমতো ছিটা মারতে তোর চোখ করে ফেলিস, আর চোখ লাল হয়েছিল। তখন বুঝতে পারি তোর ভিতরে কিছু একটা হয়েছে, এবং তুই বিশাল বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলি। তুই না কিশোর কথা বলা শুরু করলি, তুই না কিশোর বললি, এই জানোয়ারের বাচ্চা, নিজেকে মায়া নি আমার গায়ে পানি কেন মারছিস, এখন তো তোকে মেরে ফেলবো। তখন আমি বুঝতে পেরেছিলাম তোর ভিতরে পেতনি ভর করেছে, তুই এইসব বলছিস আর হাসতেছিলি, আর এটা সে পেতনি হবে, সে অপশক্তি। তুই যখন হাঁ করেছিলি না, তখন জিব্বা দিয়ে রীতিমতো আমাকে চাটতে শুরু করলি। তোর জিব্বাটা ছিল প্রায় 1 হাত লম্বা, যে সাধারণ কোনো মানুষের এরকম জিব্বা হতে পারে না। তখন আমি একটা চিৎকার করি, আর তোকে একটা ধাক্কা দিয়ে রুমের দরজা বন্ধ করে বের হয়ে যায়। তখন তুই রাগের রীতিমতো ফোঁস করছিলি, ভয়ঙ্কর ভাবে বললি, এই বেরো, পালালি কোন সাহসে? সাহস থাকলে আমার সামনে আয়, তোর রক্ত আমি চুষে চুষে খাবো বলে দিলাম। আয়, সাহস থাকলে আয় বুড়ো, আয়, একবার আয়। তুই এইসব বলে অনেক বেশি শক্তি কাটাচ্ছিলি, দরজা ভাঙার চেষ্টা করছিলি। তখন আর এরকম কাণ্ড দেখে আমি বুঝে যাই এই দরজা তুই ভেঙে ফেলবি, তাই পরা পানি তোর শরীরে মারলাম। আর তুই তখন রাগান্বিত ভাবে আমার দিকে তাকিয়ে আছিস, যেন তোর চোখ দিয়ে রীতিমতো আগুন বেরিয়ে যাবে। আর তুই একটা চিৎকার দিয়ে বললি, বরাত মরবি তোর বরং সন্নিকটে। তুই এই কথাটা বলে অজ্ঞান হয়ে যাস, কিন্তু আমার আর সাহস হয় না তোর কাছে যাওয়ার। তাই আমি মসজিদের ইমামের কাছে যাই। তখন ইমাম সাহেব বললেন, ভাই ভাই ভাই, আমি তো এইসব নিয়ে কাজ করি না, তবে আমি পানি পড়া দিতেছি, নিয়ে যান। এইটা ঘরের সামনে ছিটিয়া রাখবেন কেমন, আর ওইটা খাওয়াই দিবেন। আর আপনি বাজারের পাশে যে রাজা মিয়া আছে না, ওনার কাছে চলে যান, উনি সাহায্য করতে পারবে। আমি বললাম, কোন রাজা মিয়ার কথা বলতেছেন?
আর ওই যে বয়স্ক রাজা মিয়া নাকি? তখন ইমাম সাহেব বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে। আর আমি আর দেরি না করে তার কাছে চলে যাই, পানি ছিটিয়ে দিই, তোরে খাইয়ে দিই, আর চলে যায় সে রাজা মিয়ার রাজার কাছে এবং সবকিছু খুলে বললাম। রাজা মিয়া বলল, দেখো ভাই, আমরা তো অনেক কাজ করলাম, এই কাজ করা সম্ভব না, কারণ আমার বয়স হয়ে গেছে। তখন আমি বললাম, দেখেন না রাজা ভাই, আমার নাতনিটা ব্যাপারে একটু সাহায্য করতে পারেন কিনা? তখন রাজা মিয়া বলল, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমরা ঠিকানা দিতেছি, কাল সকালে তুমি এখন চলে যাবে, কেমন? আমি ফোন করে বলে দিব। তার কাছে গিয়ে ঠিকানা দিয়ে আসি। ঠিকানাটা ছিল ধামরাই থানার জয়পুর তার বাড়ি। আর সেই দিন ওইভাবে চলে যায়। রাতে শুরু হয়ে যায় তাণ্ডব। তোর রুম থেকে আসতে থাকে নারী পুরুষ মিশ্রিত ভয়াবহ কণ্ঠ। তুই তখন রাগান্বিত ভাই বলছিলি, এই বুড়ো, আমার যেতে দে, না হলে তোর খবর আছে। দরজাটা খুলে দে বলছি, না হলে আজকে তোদের সবাইকে কিরে খাবো। এখন সময় আছে, দরজা খোল। এইভাবে সারাটা রাত তোর জন্য শান্তিতে ঘুমাতে পারিনি আমরা, কারণ একে তো চিল্লাচিল্লি করছিস, তোর রুম থেকে একেবারে লাফালাফি শব্দ হচ্ছে, মাটি কেঁপে উঠছিল। তারপরে ওই রাতে কোনোভাবে কাটিয়ে একটা পরের দিন ফজরের সময় তুই শান্ত হয়ে যাস, কিন্তু জ্ঞান ফিরছিল না। আর দেরি না করে ওই সময় তোকে নিয়ে চলে আসি ইমরান কবিরাজের কাছে। ছন্দনা তখন তার কাছে আসে রাজা মিয়ার কথা বলি, তিনি চিনতে পারেন আর ঘরে যেতে বললেন। আর তারপরে তার সাথে শুরু হলো শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম। তখন ইমরান কবিরাজ তিনি বললেন, ওর সব তো বুঝতে পারলাম, কিন্তু আপনার ছেলে তো এখন অজ্ঞান, কিভাবে কি হলো? তাকে শুনলে তো আরো বেশি ভালো হতো, তার মুখ থেকে শুনতে পারতাম। আর যাই হোক, দেখি ওর জ্ঞান ফিরে নাকি। কবিরাজি কথা বলে তোর উপরে পানি পড়ার ছেড়ে থাকলো, কোনো কাজ হলো না। তখন কবিরাজ মনে মনে কি জানি পড়লো, আর অদ্ভুত ভাবে একটা লক্ষ্য করলাম, চারিদিকটা ঠান্ডা হয়ে গেল, আর সাথে সাথে বৃষ্টি একটা সুঘ্রাণে চারিদিকটা ভরে গেল, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখতে পেলাম না। তখন কবিরাজ হাওয়ার সাথে কার সাথে কথা বললো, আর তিনি ওইভাবে কিছু সময় বলার পরে দুইটা গোল বৃত্ত আঁকলেন। একটা সে ডিজে বসে গেলেন, আরেকটাতে তোকে বসানো হলো। তারপরে তিনি হাতে সাদা পাউডার জাতীয় কি যেন একটা বের করলো, আর তার মুখের উপরে জোরে একটা ছুঁড়ে মারলেন। তো বিকট এক চিৎকার দিয়ে চোখ খুলিস, আর তোর চোখ যেন মনে হচ্ছিল না কোনো মনে নেই, একদম পুরো মনেহীন একটা চোখ। তুই তখন না কিশোরে বললি, এই ইমরান, কেন তুই কষ্ট দিচ্ছিস আমাকে? বেড়ে ফিরবো বলে দিলাম, আর তোর বাচ্চা আছে না 2 বছরের, দেখ তার কি করে। তখন কবিরাজ বেশ ভয় পেয়ে যায় আর বললেন, কে তুই, আর কিভাবে জানলি যে আমার 2 বছর একটা বাচ্চা আছে? সত্যি করে বল, আজকে কিন্তু তোকে জবাই করে দেবো বললাম। তখন তুই বিকট ভাবে হাসতে থাকিস, আর হাসতে হাসতে বললি, বিরাজ, মাত্র এতটা কিন্তু ভয় পেয়ে গেলি তুই, আবার আমায় নাকি মারবি হুমকি দিচ্ছিস, মূর্খ কবিরাজ। তখন কবিরাজ মশাই বলল, শয়তান, অনেক হয়েছে তোর ছলনা, বল তুই কে, তোর নাম কি, কোথায় থাকিস বল। তখন তুই তাচ্ছিল্যের সুরে হাসি দিতে থাকিস আর বললি, কবিরাজ, তুই নিজে বের করে নে না, দেখি তোর কত বেশি শক্তি। আমি তো বলবো না তোর গোলাম না, আমি তোকে বলবো, বুঝতে পেরেছিস? না তখন বললো, তখন তোর কথা শুনে কবিরাজ হাতে 1 গ্লাস পানি নিল, আর অন্য হাতে 1 মুঠো সাদা পাউডার জাতীয় কিছুটা নিল। এরপরে মনে মনে কি জানি পড়লো, আর সে পাউডারটা পানিতে ছিটিয়ে দিল, আর পানি একদম কালো হয়ে গেল। তখন কবিরাজ হাসতে হাসতে বলল, শয়তান, কথা শুনলি না তো, এবার দেখ কি হয়। কবিরাজ তখন মনে মনে বলল যে ভয় পেয়ে যাবি। কবিরাজের কথা শুনে তুই ভয় পেয়ে কিছুটা বলতে যাবি, তার আগেই কবিরাজ তোর উপরে সে পানিটা ছুঁড়ে মারলো, আর তখনই ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে উঠিস, তোর রূপ পরিবর্তন হতে থাকে। আমি দেখতে পাই এক বিভৎস মহিলা, যা ছিল একদম ভয়াবহ। তার হাতে বিশাল নখ, সাপের মতো কুকড়ানো তার চুল, আর তার মাথার বিশাল দেহের অধিকারী। তখন কবিরাজ বললেন, কালী শয়তান, আমি ভেবেছিলাম তুই হবি, কারণ তোরা ভেবে নারী শক্তির কথা বলে না। এখন বল, কেন ধরেছিস, কেন ক্ষতি করতে চেষ্টা করছিস, বল, সত্যি করে বল, আমি তো বন্দি করব। তখন তুই হাসতে হাসতে বললি, ইমরান কবিরাজ, তুই আমার কিছু করতে পারবি না, আর আমি ছেলেকে ধরতাম না, আমাকে বিরক্ত করে আমি ধরেছি। তখন কবিরাজ বলল, কিভাবে বিরক্ত করলো, আর যা শুনি যা যা হয়েছে সবকিছু কোনো বল। তখন তুই কালী শয়তান বলতে শুরু করলি,
ওরা কিছুদিন আগে 3 বন্ধু মিলে মাছ মারতে যায়, আর ভালোভাবে মাছ বেড়ে চলে আসে। আমি তাদেরকে দেখেছি, কিছু বলিনি, কিন্তু ওই ছেলেটা বাড়ি ফেরার সময় আমার চুলে পাড়া দেয় আর আমাকে ব্যথা লাগে, তাই ধরেছিলাম। আমি এদের ক্ষতি করতাম না, শুধু মাছ গুটো খেয়ে চলে যেতাম, কিন্তু তার বন্ধুরা আমার সাথে উল্টা বকাঝকা করে, শেষমেশ আঘাত করে টুকরো করে ফেলে আমার মাথাটা। আমি এই কারণে তার উপর ভর করেছি, সেটাকে ভালো রেখেছে, আমি ওর সাথে থাকবো। তখন কবিরাজ বলল, এইটা কোনোদিন সম্ভব না, তোকে তো যেতে হবে, অবশ্যই যেতে হবে, তা না ওরা কিন্তু বন্দি করবো। আর ওরা যা করেছে সব না জেনে শুনে করেছে, ওরা কি জানতো নাকি তুই এখানে আছিস? কখনই করতো না তাহলে। তখন কালী বলল, না 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 না, আমি যাব না, যা মনে হয় তার, আমি যাব না। তখন কবিরাজ রেগে যায় আর দোয়া কারাম পড়তে থাকলো, পানি পড়া রীতিমতো ছুটতে মারতে লাগলো। তখন কালী শরীরে পড়ে রীতিমতো ছাই হয়ে গেল এবং ধোঁয়া উঠতে লাগলো তার শরীর থেকে। কালী তখন কান্না কান্না ভাব নিয়ে বলল, ইমরান চলে যাবো, আমি কষ্ট দিস না, আমি যাবো, শুধু একটা আবদার রাখবি, তাহলে চলে যাব। তখন কবিরাজ বলল, বল শুনি কি আবদার, তাহলে তুই চলে যাবি, বল। তখন কালী বলল, ইমরান আমি ছেলের কোনো ক্ষতি করিনি, ওর রক্ত খাইনি, আমি এখন চাই ওর শরীরে 1 ফোঁটা রক্ত খাতে, তুই মানা করতে পারবি না আমাকে। তখন কবিরাজ বললেন, বুঝলাম, তুই যে আর কোনো ক্ষতি করবি না তার নিশ্চয়তা আছে। হ্যাঁ, কি নিশ্চয়তা আছে বল। তখন কালী বলল, আমরা জিন জাতি, তোদের মতো মানুষ জাত না যে কথা দিয়ে কথা রাখবো না, আমরা যা বলি তাই করে। তাই অনুমতি দিয়ে 1 ফোঁটা রক্ত খেয়ে চলে যাওয়ার, আর দাগটা মুছে দে। তখন কবিরাজ বলল, আচ্ছা তুই আগে রক্তের 1 ফোঁটা খা, তারপর মুছে দেব, মনে রাখিস আর আসবি না। তখন কবিরাজের কথা মতো কালী রক্তের 1 ফোঁটা খেয়ে চলে যাবে বলল। তখন কবিরাজের দাগ মুছে দিল, আর তখন সবাই একেবারে ভালো করে তাকে দেখলি, আর হঠাৎ করে মাটিতে পড়ে যাস তুই। আর তখন কবিরাজ তার একটা জিনকে স্মরণ করলো। তখন সেই জিন এসে হাওয়ার মধ্যে থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম ইমরান, তুমি আবার স্মরণ করলে কেন আমাকে? কি হয়েছে নাকি কিছু? তখন কবিরাজ সবকিছু তার খুলে বলে এবং বললো তার উপর নজর রাখতে সে পেতনির উপরে। সে জিনটা রাগান্বিত কণ্ঠ বলল, ইমরান তুমি কি করলা? এইটা কিভাবে করলা? তুমি এটা কেন করলা? কালীকে রক্ত খেতে কেন দিয়েছ? তুমি কি জানো না কালীর রক্ত খেলে সেই শক্তি আবারও ফিরে আসবে? তখন কবিরাজ বললেন, কি বলছেন সব, কিন্তু কিভাবে আসবে? যদি সত্যি সত্যি আসে তাহলে আমার করণীয় কি বলুন? তখন জিনটা বলল, কালী অবশ্যই কৌশল খাটিয়ে তোমাকে বোকা বানিয়েছে, আর কালী রক্ত খায়নি, শুধু স্বাদ নিয়েছে। এখন কালী তার সাথে নেই, কিন্তু চাইলে আসতে পারবে। তখন কবিরাজ বলল, তাহলে এখানে আটকানোর উপায় কি? তখন জিনটা আবারও বলে উঠল, একে আটকানো সহজ নয়, আমি একটা তাবিজ দিচ্ছি, এটা দিলে আর সমস্যা হবে না। আর মনে রেখো, তাবিজটা মাজায় পরাবা, ভুল করে হারালে তুমি কিছুই করতে পারবে না। তখন কবিরাজ হ্যাঁ সুযোগ মাথা নেড়ে জিনকে তাবিজ দিয়ে বলল, দোয়া পরে তাবিজটা বেঁধে দেয়। এরপরে জিন চলে যায়। আর নানা ভাই, তোমায় এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে ওই জিনটা। তখন আমি নানাকে হ্যাঁ বলে আর কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসি। তখন আমি মোরাদকে বললাম, বাবারে মোরাদ, তোর জীবনে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, দেখ আমি তো আগে জানতামই না, তারপরেও যাই হোক তোর তো কোনো ক্ষতি হয়নি, সেটাই অনেক বড় কথা। মোরাদ একটা দীর্ঘশ্বাস ফেললো আর বলল, আমিরুল ভুল ভাবছিস, তোর মনে হয় আমি এই ঘটনার শেষ কিন্তু এত সহজে হবে? আসলে যদি এত সহজে হতো তাহলে তো ভালোই হতো, বড় একটা ক্ষতি হতো না আমার। তখন আমি বললাম, কি আমল তেমন বলছিস? হ্যাঁ, কি হয়েছে বল না। মোরাদ পানি খেয়ে আবার বলতে শুরু করলো, ওই দিন আমরা বাড়িতে চলে আসি, কারণ কবিরাজ বলেছে আর সমস্যা হবে না, শুধু তাবিজটা ঠিকঠাক মতো পরিধান করতে হবে। আর আমি এইভাবে নিয়মগুলো পড়ছি, সেভাবে পড়তে থাকে, মোটামুটি 10টা দিনের মতো কেটে যায়। আর আমি একদিন বিকেলবেলা আমি চলে যাই ফুটবল খেলতে। একটা বাজে ছিল, ওই দিন এতটাই বল খেলায় মগ্ন ছিলাম যে সময়টা তাবিজ যে পড়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। আর পরে খেলা শেষ করে চলে যায় নদীতে গোসল করতে। আর সেই মতো প্রথম ডুব দিতে কখন যে সমস্যা হয় না, কিন্তু যখন আমি ডুব দিলাম তখন মনে হলো কি যেন আমার পা রীতিমতো চেপে ধরেছে। আমি তখন অনেক চেষ্টা করি পা ছাড়ানোর, কিন্তু কোনোভাবে পারলাম না। এভাবে টানতে থাকায় জানি না কি হলো, আমি জ্ঞান হারিয়ে যাই। আর যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি অচেনা একটা জায়গায় একটা সুন্দরী নারী এসে বসলো আর বলল, রাত তাহলে জ্ঞান ফিরেছে, কেমন লাগছে এখন তোমার? তখন আমি তার দিকে তাকিয়ে থাকি আর দেখতে পাই বেশ সুন্দরী, অনেক বেশি সুন্দরী।
তখন তার ডাকে চমকে যায় আর বললাম, ইয়ে মানে আমি কোথায়, এটা আর আপনি কে? তখন সে বলল, তুমি এখন আমাদের রাজ্যে আছো, কালীনগর, আর আমি হলাম কালী। আমার ছোট বোন তোমায় পছন্দ করেছে, তাই নিয়ে এসেছি এখানে। তোমার আর কোনো ভয় নেই, তোমার কিচ্ছু হবে না। তখন আমি বললাম, আমি বাড়ি যাব, দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসুন প্লিজ। কালী তখন বলল, আর যে যাওয়া যাবে না, এখন থেকে তুমি এখানেই থাকবা, 2 দিন পর আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে হবে। তখন আমি কান্না করে দিই, আর আমি তো এখনো ছোট, দয়া করে কাজ করবেন না, আমি বাড়িতে চলে যেতে চাই। তখন বোটা কণ্ঠে বলল, ভালো মতো বলছি, তাতে ভালো লাগে না, চুপচাপ বিয়ে করবি। এই যে খাবার দিয়েছি না, এই খাবারগুলো খেয়ে নিবি, 1 দিন পর জ্ঞান ফিরে পেয়েছিস তুই। তখন আমি এমন একটা অবস্থা না, আমি সাহসও পাচ্ছিলাম না কিছু বলার। আর তখনই সামনে রাখা খাবারগুলো খেতে থাকি। আমারও বেশ ক্ষুধা লেগেছিল। আবার খাবারগুলো খাওয়ার পরে কিছু একটা সমস্যা হয়েছিল কিনা জানি না, আমি আবারও জ্ঞান হারাই। যখন আবার জ্ঞান ফিরে আসে তখন চোখ খুলে দেখি আমার চারপাশে সবকিছু চিনতে পারি, আমার নানা বাড়ি। তখন নানা ডাকতেই সবাই চলে আসে, আর নানা তখন বলল, নানা ভাই, হয়েছিলি 3 থেকে 4 দিন কোন জায়গায় ছিলি, হ্যাঁ বলতো। তখন আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার কাছে তো মনে হচ্ছিল 2 বার চোখ বন্ধ করেছিলাম আর খুললাম। 3 মাসে 4টা দিন কিভাবে কেটে গেল, নানার কথা কিছুই বুঝতে পারছিলাম না। নানা বলল, কে? রাজা মিয়াকে খবর দে, জলদি জলদি খবর দাও, কেউ রাজা মিয়ারে খবর দেন। আর কিছু সময় পরে রাজা মিয়া চলে আসে। তখন সে আমাকে সালাম দিল, আমিও সালামের উত্তর নিলাম। তিনি বললেন, কেমন আছো মরান? তুমি কিছু বলতে পারবা, কালী পিশাচ কই ছিল? হ্যাঁ। তখন আমি বললাম, দাদা আমি তো মনে করতে পারছিলাম না কইছিলাম, শুধু মনে আছে সব অন্ধকার হয়ে গেল। তখন রাজা মিয়া বলল, তুমি জানলে অবাক হবে, এতদিন তুমি পাতালের কালীর জগতে ছিলা, এটা জানলেও কষ্ট পাইবা। ওই কালী তোমার মস্তিষ্কতে এমন ভাবে আঘাত করেছে যে তুমি সহজে কিছু মনে রাখতে পারবা না। যদি সহজ ভাবে বলি তাহলে মনে রাখার মতো শক্তি তোমার কমিয়ে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ যে আমার বন্ধু জিন তোমাকে তার মাধ্যমে নিয়ে আসে আমি, কারণ আমার বন্ধু জিন অসীম শক্তির অধিকারী। এই বলে রাজা মিয়া চলে যায়। তারপর থেকে আমার কোনো সমস্যা হয়নি। আমি এখন পড়ালেখায় মনে রাখতে পারি কম, আর আজও হলেও সত্য যে এই ঘটনা আজ আমি ভুলতে পারিনি। তো কেমন লাগলো আজকের ঘটনাটা? কালী পিশাচের প্রেম। সবার কাছে শুধু একটাই চাওয়া, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কষ্টটা বৃথা হতে দিবেন না। আর জেফরি ভাই, বর্তমানে আমার এলাকায় একটা নির্জন রাস্তার মধ্যে ভৌতিক কিছু ঘটনা চলছে। ইনশাল্লাহ পরের ঘটনা তার উপরই হবে, আর তারপরে আসবে আবারও বাহার পাগলার নতুন ঘটনার রহস্য, যার মধ্যে জানতে পারবেন বাহার পাগলার ভয়াবহতা। তা আজ আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আমিরুল বলছিলাম মানিকগঞ্জ সদর উপজেলার জাগিরি ইউনিয়ন থেকে। ভৌতিক কথা একজন পাগলা ফ্যান। আসসালামু আলাইকুম। এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।